আমাদের আজকের গল্প কমললতা, কলমে পারমিতা মণ্ডল। 10 বছর বয়সে কমললতার বিয়ে হয়। কুলীন ঘরে তখনকার দিনে এর চেয়ে মেয়ে বড় হয়ে গেলে বিয়ে দেওয়া যেত না। অনেক সময় সেই মেয়ের বাবাকে এক ঘরে করে দেওয়া হতো। ধোপা নাপিত বাজার সব বন্ধ করে দেওয়া হতো। তাই মেয়ের বাবা বাধ্য হয়ে মেয়েকে পার করতে যেমন পাত্র পেত তেমন পাত্রের সাথেই বিয়ে দিয়ে দিত, শুধুমাত্র কুল রক্ষার জন্য। কখনো বা সেই পাত্র হতো মৃত্যু পথযাত্রী অথবা বয়সে অনেক বড়, যার ঘরের ছেলেমেয়েরাও মেয়েটির থেকে বয়সে বড়। আমাদের গল্পের নায়িকা কমললতাকেও তার চেয়ে বয়সে অনেক বড় একজনের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় কুল রক্ষার তাগিদে। কিন্তু বিয়ের পর কমললতা স্বামীকে ভয় পেত, তাই স্বামীর কাছে কখনোই যেত না, শাশুড়ি মায়ের কাছেই থাকত। এদিকে তার স্বামীও বউকে কাছে না পেয়ে দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নেয়। কিন্তু ততদিনে কমললতা ষোড়শী হয়ে যায়। স্বামীর প্রতি একটু একটু করে ভালোবাসা জন্মায়। আর ঠিক তখনই তার বিয়ের খবর আসে কমলের কানে। রাগে দুঃখে অভিমানে স্বামীকে একটি চিঠি লিখে সে বাড়ি থেকে চলে যায়। শ্রী চরণেষু, এই চিঠি তুমি যখন পাবে তখন আমি অনেক দূরে, তোমাদের সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাব। না না, ভয় পেও না, আমি মরতে যাচ্ছি না। মরে তো ভিতুরা, মৃত্যু কোনো সমস্যার সমাধান হতে পারে না। এতদিনে আমি সেটা বুঝে গেছি। এখন তো আর আমার 10 বছর বয়স নেই। যাই হোক, যে জন্য তোমাকে এই চিঠি লেখা, সেই 10 বছর বয়সে তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছিলাম আমি। তখন বউ শব্দের অর্থই বুঝতাম না, তবে জানো তো, খুব ভালো লাগছিল যখন সবাই আমাকে নতুন শাড়ি পরিয়ে চন্দনের টিপ দিয়ে গলায় ফুলের মালা দিয়ে সাজিয়েছিল। তখন আমার পুতুল আন্নাকালীর কথা মনে পড়েছিল। ওকেও তো আমি এমন করে সাজিয়ে বিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার পোড়া কপাল আন্নাকালী ঘর করতে পারল না। ওর তো সতীন ছিল। আমি মা হয়ে সব জেনেও বিয়ে দিয়েছিলাম দোজপরের সাথে, না হলে যে কুল থাকতো না, এক ঘরে হতে হতো। দেখো কী সব তোমাকে বলছি। আসলে আমার বাবাও তো কুল রক্ষার জন্য 10 বছর বয়সে আমাকে বিয়ে দিয়েছিল তোমার সাথে। না না, তোমার কোনো দোষ নেই। আর আন্নাকালীর মতো আমার ভাগ্যটা অতটাও খারাপ ছিল না। আমার কোনো সতীন ছিল না, কিন্তু তোমার থেকে আমার বয়সটা অনেকটাই কম ছিল, তাই ভয় পেতাম রাতে তোমার কাছে যেতে। আমি আমার মায়ের কাছে শুয়ে অভ্যস্ত ছিলাম, তাই প্রথম রাতেই আমি পালিয়ে চলে এসেছিলাম তোমার ঘর থেকে। তোমার মায়ের ঘরে এসে মায়ের লেপের তলায় লুকিয়েছিলাম। সবাই তখন আমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিল, আর আমি তখন লেপের তলায় খাপটি মেরে চুপ করে পড়েছিলাম। আজ মনে পড়লে ভীষণ হাসি পায়, কিন্তু সেদিন সবার কাছে তোমার মান সম্মান চলে গিয়েছিল। সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল। সেই রাগে তুমি আর কখনোই আমাকে তোমার ঘরে ডাকোনি। সেদিন তোমার রাগের কারণ না বুঝতে পারলেও আজ বুঝতে পারি। আমার শাশুড়ি মানে তোমার মা আমাকে খুব ভালোবাসতেন। সেদিনের পর থেকে আমি ওনার কাছেই থাকতাম। খুব দরকার না হলে তোমার ঘরে যেতাম না। তুমিও তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে, আমাকে আর কখনো ডাকুনি। এদিকে আমার শাশুড়ি মা আমাকে স্কুলে ভর্তি করে দিলেন তোমার ছোট বোন সরজুর সাথে। চললো আমার পড়াশোনার পালা। মায়ের অনুরোধে তুমি মাঝে মাঝে আমাকে আর সরজুকে পড়াতে বসতে। তখনও খুব ভয় পেতাম তোমাকে, তবে তোমার অগাধ জ্ঞান আমাকে মুগ্ধ করত। আমি তখন একটু বড় হয়েছি, আমি বুঝতে শিখেছি তুমি আমার স্বামী, তোমার সব কথা আমার শুনে চলা উচিত। একটু একটু করে তোমাকে ভালো লাগতে শুরু করেছে, হয়তোবা ভালোবেসেই ফেলেছি। ঠিক তখনই একদিন শুনলাম তুমি আবার বিয়ে করবে। তোমার মন মতো পাত্রী তুমি পেয়েছ। বিশ্বাস করো, খুব একটা অবাক হইনি, কারণ তোমার সাথে আমার মনের কোনো মিলই ছিল না। তবে এতদিন একসাথে থাকতে থাকতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। অনেকবার তোমার কাছে যেতে চেয়েছি, বলতে চেয়েছি তোমাকে ভালোবাসি, কিন্তু পারিনি। দূরত্বটা যে রয়েই গেছে। কম দিন তো হলো না, সেই 10 বছর বয়সে এসেছিলাম।
আজ ষোড়শী, তোমার পাশে অন্য কেউ থাকবে এটা মেনে নিতে পারবো না আমি। খুব কষ্ট হচ্ছিল। চোখের সামনে থাকলে তুমিও হয়তো বিয়ে করতে ইতস্তত করবে, তাই তোমার সুখের পথে বাধা না হয়ে নীরবে চলে গেলাম। ভালো থেকো। ইতি, তোমার কমললতা। আজ বাড়িতে মহা ধুমধাম। কমললতার স্বামী ব্রজেশ্বরের আজ বিয়ে। বাড়িতে লোকজন, আত্মীয় স্বজনে ভর্তি। প্রথমবার যখন ব্রজেশ্বরের বিয়ে হয়েছিল তখন বউয়ের বয়স মাত্র 10 বছর ছিল। বাচ্চা মেয়ে, বিয়ের কিছুই বুঝতো না। ওর তো পুতুল খেলার বয়স ছিল, তাই ব্রজেশ্বরের সাথে কখনোই মনের মিল হয়নি। এবারে সে ঠিক করেছে বয়সে একটু বড় মেয়েই বিয়ে করবে, কিন্তু কুলীন ঘরে বয়সে বড় মেয়ে পাওয়া খুব কষ্টকর। অবশেষে শ্যামলীকে পাওয়া গেল। মা মরা মেয়ে সময় মতো বিয়ে দিতে পারেনি, তাই একটু বয়সটা বেশি হয়ে গেছে। ওরা যদিও বলেছে 12-13 বেশি নয়, তবে দেখে মনে হয় 15-16 হবে। সে যাই হোক, ব্রজেশ্বর একটু বড় মেয়েই চেয়েছিল। কিন্তু কমললতার চিঠিটা পড়ার পর মনটা কেমন যেন উতলা হয়ে যায় ব্রজেশ্বরের। শত হলেও এতদিন তো এই বাড়িতেই ছিল, তাই চলে যাওয়াতে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। চোখের সামনে কখন যেন মেয়েটা বড় হয়ে গেল বুঝতেই পারেনি। এত ভালোবেসেছিল ব্রজেশ্বরকে, সে কখনো বুঝতেই পারেনি। মুখ ফুটে তো একবার বলতে পারত, তা না বলে এক বুক অভিমান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। বড় অভিমানী মেয়েটা। এতদিন তো ব্রজেশ্বর ওর দিকে ভালো করে তাকায়নি, আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। কমললতা ওকে মনে মনে এত ভালোবাসত, তাই তার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে অভিমান করে চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু কোথায় গেল মেয়েটা? বাপের বাড়িতে তো যায়নি, সেখানে খোঁজ নেওয়া হয়েছে। ওর বাবা ছুটে এসেছে, কি জবাব দেবে ব্রজেশ্বর তাকে? কোনো আত্মীয়র বাড়িতেও যায়নি তো। না, অনেক খুঁজেও কমললতার কোনো খোঁজ পাওয়া গেল না। যদিও ব্রজেশ্বরের রাগ হয়েছিল কমললতার উপর, কারণ সে প্রথম দিন তার ঘর থেকে পালিয়ে এসেছিল। তবে পরে উনি বুঝতে পারেন এতটুকু বাচ্চা মেয়ে, যায় মায়ের কাছে থাকার অভ্যাস, সে তো ভয় পাবেই। তাই আর ওর উপর রাগ ছিল না, বরং স্নেহের চোখেই দেখতেন। তখন তো বহু বিবাহ প্রচলিত ছিল, তাই ব্রজেশ্বর বাবু ভেবেছিলেন বয়সে একটু বড় মেয়েই এবার বিয়ে করবেন, তাহলে সে তার উপযুক্ত গৃহিণী হতে পারবে। কিন্তু কমললতার চিঠিটা তার সব কিছু এলোমেলো করে দিল। মেয়েটা তাকে এত ভালোবাসত, আর উনি তা কখনোই বুঝতে পারেননি। তবে ব্রজেশ্বর বাবু দেখেছেন যে মেয়েটা তার কাছে আসতে ভয় পেত, সেই মেয়েটাই সারা বাড়িতে দস্যিপানা করে বেড়াতো। সেই সাথে ছিল ওনার বোন সরজুও, আর মা ওদের প্রচ্ছন্ন মদত দিতেন। একবার তো ঝড়ের সময় পাশের বাড়িতে লুকিয়ে আম কুড়াতে গিয়ে ধরা পড়েছিল কমল আর সরজু। ব্রজেশ্বর ভীষণ রেগে গিয়েছিল, তাই ভয়ে কমল আর বাড়িতে ঢুকতে পারছিল না। গোয়াল ঘরের পিছনে দাঁড়িয়েছিল। পরে শাশুড়ি মা গিয়ে নিয়ে আসে। মনে মনে হাসি পেয়ে যায় ব্রজেশ্বরের। হঠাৎ খেমতি মাসির ডাকে সম্বিত ফিরে আসে। খেমতি মাসি তাড়া দিচ্ছে, গায়ে হলুদের সময় হয়ে গেছে, মেয়ের বাড়িতে তো হলুদ পাঠাতে হবে, বিয়ের তো একটা নিয়ম কানুন আছে, এত দেরি করলে চলে? কিন্তু ব্রজেশ্বরের যেন কিছুতেই আর মন সাড়া দিচ্ছে না। যদি একটু জানতে পারত কমললতা তাকে এতটা ভালোবাসে, তাহলে হয়তো এই বিয়েটা সে ভেঙেই দিত। কিন্তু এখন আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে খেমতি মাসির ডাকে কলতলাতে যেতে হলো গায়ে হলুদের জন্য। ব্রজেশ্বরের মা অর্থাৎ কমললতার শাশুড়ি কমললতাকে খুব ভালোবাসতেন, একেবারে নিজের মেয়ের মতো। কিন্তু তিনিও কিভাবে এই বিয়েটা মেনে নিলেন? কমললতা বাড়ি ছেড়ে চলে যাওয়াতে তিনি যেন কোনো কষ্টই পাননি, এমনই তার মনোভাব। বরং মহা উৎসাহে তিনি ছেলের দ্বিতীয় বিয়ে দিচ্ছেন। এতদিন ধরে একটা মেয়ে যে বাড়িতে ছিল তার কথা যেন একেবারে ভুলেই গেছেন। কিন্তু বলতে গেলে তিনি তো কমললতাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। তিনি শাশুড়ি মায়ের চেয়ে কমললতার মা ছিলেন বেশি, অথচ তিনিও মহা আনন্দে বিয়ের জোগাড় করছেন। যাই হোক, সন্ধেবেলায় গরুর গাড়িতে করে বর বেশে ব্রজেশ্বর বিয়ের জন্য রওনা দিল পাশের গ্রাম বেড়া চাপাতে।
মেয়েকে ব্রজেশ্বর আগে দেখেনি, ওনার মা দেখেই বিয়ে ফাইনাল করেছেন। একেবারে শুভ দৃষ্টির সময় দেখবে ব্রজেশ্বর, কিন্তু মন কেন যেন সাড়া দিচ্ছে না। এই বিয়ে তো সে নিজেই করতে চেয়েছিল, তাহলে কেন একটি মুখ বারবারই চোখের সামনে ভেসে উঠছে? সেই সারা বাড়ি ভরে দস্যিগিরি করে ঘুরে বেড়ানো মেয়েটার কথা। ব্রজেশ্বর আবার বিয়ে করতে চায় শুনে প্রথমে তার মা রাজি ছিল না, কারণ তার মা কমললতাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। কিন্তু ছেলে যখন কমললতাকে নিয়ে খুশি না, তখন তিনি নিজেই পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করলেন। ছেলের ভালো কোন মা না চায়। যথাসময়ে মেয়ের বাড়িতে পৌঁছে গেল বরযাত্রী। চারদিকে বর এসেছে বলে হইচই পড়ে গেল। কেউ বা বর দেখে নাক সিটকাল। এত বুড়ো বর, সব কথাই ব্রজেশ্বরের কানে গেল। কিন্তু এখন আর কিছু করার নেই, বিয়ে তাকে করতেই হবে। যিনি বর বরণ করতে এলেন তিনি কনের দুঃসম্পর্কের মাসি, মেয়ের নাকি মা নেই। যাই হোক, বরণ টরণ সব হয়ে গেল। এবার বিয়ের পালা। ছাদনা তলায় আনা হলো বর কনেকে। কনের মুখ পান পাতা দিয়ে ঢাকা। আবারও কমললতার কথা মনে পড়ে গেল ব্রজেশ্বরের। পান পাতা দিয়ে মুখ ঢাকতে গিয়ে এই কাণ্ডটাই না করেছিল কমললতা। পান পাতা ফেলে দিয়েছিল। খুব ছোট ছিল তো, নিজের মনেই হেসে ফেলল ব্রজেশ্বর। 7 পাক ঘোরানো হলো, কিন্তু মনে যতটা আনন্দ হওয়ার কথা ছিল ততটা কেন হচ্ছে না। শুধু কমললতার কথাই মনে পড়েছে। তবুও শুভ দৃষ্টি করতেই হবে। কিন্তু ব্রজেশ্বরের যেন নতুন বউয়ের দিকে তাকানোর ইচ্ছাটাই চলে গেছে। সবাই বলছে তাকাতে, কিন্তু ব্রজেশ্বর তাকাচ্ছেই না। সবার জোড়াজুড়িতে তাকালো নতুন বউয়ের দিকে, কিন্তু তাকিয়েই চমকে গেল। এ কাকে দেখছে সে? নতুন বউকে দেখে চমকে ওঠে ব্রজেশ্বর। এ কাকে দেখছে সে? এ তো ওদের মোড়লের সেই পাগলি মেয়েটা। এ কোথা থেকে এলো? মা অবশেষে তার জন্য এই পাত্রী ঠিক করে রেখেছে। কোথায় কমললতা আর কোথায় এই মেয়ে? এ বিয়ে কিছুতেই হতে পারে না। বিবাহ বাসরে গোলমাল বেঁধে যায়। ব্রজেশ্বর বিয়ে করতে চেয়েছিল ঠিকই, তাই বলে মা তার জন্য একটা পাগলিকে জোগাড় করে দেবে? মোড়ল কাকার এটি হলো ছোট মেয়ে, বোধ বুদ্ধি বলে কিছুই নেই। সারাদিন পাড়ায় টোটো করে ঘুরে বেড়ায়। কোনো পাত্রপক্ষই ওকে পছন্দ করে না। বয়সও বেশ হয়ে গেছে, নয় নয় করে 14-15 তো হবেই। কোনোভাবেই বিয়ে দিতে পারছিল না। ব্রজেশ্বরের মায়ের কাছেও বেশ কয়েকবার এসেছিল সম্বন্ধ নিয়ে। ওরা জানতে পেরেছিল যে ব্রজেশ্বরের আবার বিয়ের ব্যবস্থা হচ্ছে। অনেক টাকাও দিতে চেয়েছিল, এমনকি মোড়লের সাদা গাই দুটো 10 বিঘা জমিও দিতে চেয়েছিল। এ কথা শুনেছে ব্রজেশ্বর তার মায়ের কাছে। তাই কি মা লোভে পড়ে এই বিয়েতে রাজি হয়েছে? কিন্তু এ তো কমললতার চেয়েও খারাপ হলো। কমললতা অন্তত পাগল নয়, অভিমানী ভীতু ছিল, কিন্তু মেয়ে হিসেবে খুব ভালো ছিল। সবার সাথে মিশে গিয়েছিল। সরচু আর কমলকে দেখলে তো সবাই 2 বোন ভাবত, কিন্তু এর তো বোধ বুদ্ধিই নেই। দেখো কেমন ফিকফিক করে হাসছে। হঠাৎ নতুন বউ পিঁড়ির ওপর বসেই চেঁচিয়ে ওঠে, এই বর, আমার দিকে তাকাও। দেখো আমি কত সেজেছি, নতুন শাড়ি গয়না পরেছি, আমাকে বিয়ে করো। বাবা বাবা, বর বিয়ে করছে না বলেই কান্না শুরু করে দেয়। মা শেষে টাকার লোভে আমার এত বড় সর্বনাশ করলো। এর চেয়ে তো বিয়ে না করাই ভালো ছিল, মনে মনে ভাবে ব্রজেশ্বর। এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না বলে বিয়ের পিঁড়ি থেকে নেমে দাঁড়ায় ব্রজেশ্বর। এদিকে গোলমাল বেঁধেছে শুনে সবাই ছুটে আসে। মোড়ল কাকা আগে থেকেই তৈরি হয়েছিল লোকজন নিয়ে, কারণ তিনি জানতেন এমনটা হতে পারে। মেয়েকে শান্ত করে মোড়ল মহাশয় বলেন, এ বিয়ে হবেই। আমি এত প্ল্যান করে মেয়ের বিয়ে ঠিক করেছি, এখন কি মেয়ে আমার লগ্নভ্রষ্টা হবে? তোমাকে বিয়ে করতেই হবে। ছুটে আসেন ব্রজেশ্বরের মা। এটা কি করে সম্ভব হলো? এই পুটি আবার কোথা থেকে এলো? বেনারসির আড়ালে এই পুটি ছিল, তাই মুখ দেখাতে চাইছিল না। তাহলে সে কোথায় গেল? আসল কনে কোথায় গেল? এ কিভাবে হলো? বিবাহ বাসরে মাথা ঘুরে পড়ে যান ব্রজেশ্বরের মা সুহাসিনী দেবী। আসলে ব্রজেশ্বর আবার বিয়ে করবে এ কথা শোনার পর কমললতা খুব কান্নাকাটি করত লুকিয়ে লুকিয়ে।
একদিন শাশুড়ি মায়ের চোখে ধরা পড়ে যায়। অনেক জিজ্ঞাসা করার পর মায়ের বুকে মুখ রেখে কাঁদতে কাঁদতে বলে, তুমি তোমার ছেলের আবার বিয়ে দেবে মা? তাহলে আমার কি হবে? শাশুড়ি বলেন, তুই তো ওর কাছে যাস না, আমার সাথে থাকিস, তা ও কি একা একা থাকবি নাকি সারা জীবন? না না, আমি ওর আবার বিয়ে দেব বলে সস্নেহে বুকে টেনে নেন কমললতার মাথাটি। কারণ শাশুড়ি মারও জানার দরকার ছিল ওরা দুজনে কি চায়। তারপর খেমতি মাসির সাহায্যে কমললতাকে পাঠিয়ে দেয় দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে, সাথে একটা চিঠি লিখে যেতে বলে ব্রজেশ্বরের নামে। তারপরই বিয়ের আয়োজন হয়। এদিকে কমললতা চলে যাওয়ার পর ব্রজেশ্বরও ছটফট করতে থাকে কমলের জন্য, বিশেষ করে চিঠিটা পাওয়ার পর। তাই ব্রজেশ্বরের মা বুঝে যান এরা দুজন দুজনকে ভালোবাসে। এদের আলাদা না করে যদি আবার বিয়ের ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয়, সেই ভাবনা থেকেই এবং ব্রজেশ্বরকে অবাক করে দেওয়ার জন্যই আয়োজন করা হয়, যাতে বিয়ের আসরে যেন ব্রজেশ্বর চমকে যায়। কিন্তু এ কি হলো? মোড়ল কোথা থেকে এলো? আর কমললতাই বা কোথায় গেল? বিয়ের পিঁড়িতে তো কমললতার থাকার কথা ছিল। কমললতাকে তার শাশুড়ি নিজের মেয়ের মতো মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। সরজ আর কমলের মধ্যে কোনো পার্থক্য করেননি, তাই ছেলেকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা তিনি ভাবতেই পারেন না। কমল যে তার আরেকটি মেয়ে, কিন্তু এখন সে কোথায়? কমলের কোনো বিপদ হলো না তো? কমললতার বিয়ের পর কৈশোরের পুরোটাই শ্বশুরবাড়িতেই কেটেছে। স্বামীকে দূর থেকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, হয়তোবা ভালোবেসেছে, কিন্তু কাছে যাওয়ার সাহস কোনোদিন হয়নি। কারণ বয়সে ছিল অনেক বড়, ভয় পেত। কিন্তু তবুও একদিন শৈশব পেরিয়ে যৌবন উকি দিল চুপিসারে। ভয় নীরবে পরিণত হলো ভালোবাসায়। তার মনের এই পরিবর্তন সে ছাড়া আর কেউ জানতে পারল না। একটু একটু করে মনে মনে স্বপ্নের জাল বোনা শুরু হলো। ভালোবাসা এলো জীবনে। সব ভয় কাটিয়ে সে যখন স্বামীর কাছে নিজেকেই সমর্পণ করবে ভাবছে, ঠিক তখনই এলো তার বিয়ের খবর। মনের দুঃখে চুপি চুপি কেঁদে বেড়াতো মেয়েটা, কাউকে বুঝতে দিত না। তবে কমলকে পাড়ার সবাই খুব ভালোবাসত। সারা পাড়ায় যেমন দস্যিপনা করে বেড়াতো, তেমনি মানুষের উপকারও করত। বুড়ি দিদাকে পুকুর থেকে জল তুলে ঘরে দিয়ে আসতো। মোড়ল কাকাও ওকে খুব স্নেহ করত। পুটির সাথে খেলতে কতবার ওদের বাড়িতে গেছে। পুটিও ওকে খুব ভালোবাসে। এমনিতে ওর মনটা খুব নরম। সেই দস্যি মেয়ে কেমন যেন চুপ হয়ে গেছে। সারাদিন মনমরা হয়ে ঘুরে বেড়ায়। পুকুর ঘাটে জল আনতে গিয়েও আজকাল জলে নেমে সাঁতার কাটে না। ডুব সাঁতারে এপার ওপার হয় না। সবাই খুব অবাক তার এই পরিবর্তনে। সেদিন পুকুর ঘাটে জল আনতে গেছিল, তখন সবাই বলছিল, কি রে কমল, তোর বরের নাকি আবার বিয়ে? তুই কেমন মেরে ঘরে সতীন আনতে দিচ্ছিস? কিছু বলবি না? আমার বর হলে তো চিৎকার চেঁচামেচি করতাম। যদিও থামানো যেত না, পুরুষ মানুষ তো, একটা বউয়ে হয় না। সবিতা মাসি বলে, তা কি করবে বলো বাছা? ওর বরের কাছে তো কমল যায় না শুনেছি। তা সে কি ব্রহ্মচর্য পালন করবে নাকি? পুরুষ মানুষ তো, বেশ করছে বিয়ে করছে। পোড়া কপালি, নিজের কপাল নিজেই পোড়ালি। তাই না তাই? আমরা এত করেও স্বামীকে আটকে রাখতে পারি না, সেই বিয়ের জন্য ছুকছুকানি করে। আর তুই তো কাছেই যাস না, তা বিয়ে করবে না তো কি করবে? বেশ করেছে, ফোড়ন কাটে কালী পিসি। আরে শোনো না, ওই মোড়ল কাকার পাগলি মেয়েটার জন্য সম্বন্ধ নিয়ে গেছিল ওদের বাড়িতে। মোড়ল কাকা বলেছে অনেক টাকা দেবে, বলে ললিতা বৌদি। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছিল কমল, আর মাঝে মাঝে সবার অজান্তে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছিল। হঠাৎ কমল বলে ওঠে, ভালোই তো হলো পিসি, আর একটি বউ এলে বেশ দুজনে খেলা করতে পারবো। সরজুর বিয়ে হয়ে গিয়ে আর ভালো লাগে না। ও তো আমার খেলার সাথী ছিল, এখন কারো সাথে খেলতে পারি না। ধুর, ভালোই লাগে না, বলে হি হি করে হেসে পুকুরে ডুব দেয় কমল। ডুব সাঁতারে পুকুরের এপার ওপার করে, নিজেকে আড়াল করে সমস্ত যন্ত্রণা থেকে। ওর মনের কথা কেউ বোঝে না। দেখো দেখো, ধিঙ্গি মেয়ের কাণ্ড কারখানা দেখো।
এদিকে বর অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে, সে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। পুকুরে সাঁতার কাটছে মেয়ে। বলি, এভাবে নিজের কপালটা পোড়াস না, বরকে আটকা। বলে মানদাদি। এমন কেউ নেই পাড়ায় যে কমলকে ভালোবাসে না। ওর মিষ্টি ব্যবহার, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা, সবার মন জয় করে নিয়েছে। আসলে পুরো কৈশোরটাই তো ওর এখানেই কেটেছে। পাড়ায় কারো কিছু হলে সবার আগে ছুটে যায় কমল। সারাদিন তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তাই সব কিছু জানতেও পারে কার কি হলো। আর শাশুড়িও খুব ভালো, মায়ের মতো স্নেহ করেন, তাই কমলের দস্যিপনা বেশি বেড়ে যায়। কখনো কিছু বলে না। এই তো সেদিন মোড়ল কাকার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, বুকে ঠান্ডা লেগে গিয়েছিল। কমলি তো আকন্দ পাতায় ঘি মাখিয়ে সেঁক দিয়ে দিয়েছিল, তারপর কষ্টটা একটু কমে। মোড়ল কাকা তো বলতো, আমার পুটির মতো তুই হলি আমার আরেকটা মেয়ে। মানদা পিসির পায়ে ব্যথা হলে সেই কমলি তো পায়ে গরম তেল মালিশ করে দেয়। মেয়েটা সত্যি বড় হলো, তবু ওর বর যে কেন সতীন এনে মেয়েটাকে কষ্ট দিতে চাইছে কে জানে। বলা বলি করছে মেয়েরা পুকুর ঘাটে বসে, কিন্তু এখন তো আর কিছু করার নেই। সেই মোড়ল কিনা নিজের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য কমললতাকে সরিয়ে দিল, আবার লেঠেল নিয়ে এসেছে। কিন্তু কমললতা এখন কোথায়? সারা বাড়ি খুঁজে কোথাও তাকে পাওয়া গেল না। কিছুক্ষণ আগেও সে বধূবেশে বসেছিল, অপেক্ষা করছিল ব্রজেশ্বরের জন্য। কি হাসি খুশি লাগছিল মেয়েটাকে। এখন তো আর 10 বছর বয়স নেই, বিয়ের অর্থ সে বোঝে, তাই যেন খুশিতে ডগমগ। সমস্ত সুখ যেন উপচে পড়ছিল, কারণ সে তো জানতো বর বেশে ব্রজেশ্বরী আসছে, তার হারানোর কিছুই নেই। কিন্তু তার এই খুশিতে কার নজর পড়ল? শুনেছি মোড়ল কাকা কমলকে খুব ভালোবাসতো, তবুও নিজের মেয়ের সুখের জন্য কমলের এত বড় ক্ষতি করল। কমলকে মেরে ফেলেনি তো? এদিকে হই হট্টগোলের মধ্যে লাইট নিভে যায়। তখনও গ্রামে কারেন্ট আসেনি। হ্যাজাক লাইট জ্বালা হতো বিয়ে বাড়িতে, টিউবলাইটের মতো আলো হতো, কিন্তু তেল ফুরিয়ে গেলে লাইট নিভে যেত। এখানেও লাইট নিভে গেল। এর মধ্যেই ব্রজেশ্বরের মায়ের জ্ঞান ফিরে এসেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কুপির আলো জ্বালা হলো। অনেক বুঝিয়ে ব্রজেশ্বরের মাকে বিয়েতে রাজি করানো হয়েছে। সবাই কথা দিয়েছে বিয়ে মিটে গেলে কমললতাকে খুঁজে আনা হবে, না হলে মেয়েটা যে লগ্নভ্রষ্ট হবে। চোখের জল ফেলতে ফেলতে রাজি হয়ে যায় ব্রজেশ্বরের মা, কারণ আরো দেরি হলেই কমলের যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়। একবার কমলকে খুঁজে পাই, তারপর দেখে নেব মোড়লকে। মেয়ে তো আমার ঘাড়ে গছাচ্ছ, মনে মনে ভাবেন ব্রজেশ্বরের মা। আবার আলো জ্বলে উঠল। উলুর ধ্বনি আর শঙ্খের আওয়াজে বিয়ে বাড়ি আবার মাতোয়ারা। সবাই চারিদিকে ছোটাছুটি শুরু করেছে। সবার মধ্যেই ব্যস্ততা, খুশির হুল্লোড়। শুধু ব্রজেশ্বর দাঁড়িয়ে আছে শিখণ্ডীর মতো। বিয়ে করতে মন চাইছে না, আবার না করে উপায় নেই। যত তাড়াতাড়ি এদিকে ঝামেলা মিটবে, তত তাড়াতাড়ি কমলকে খুঁজতে বেরোতে পারবে। বদমাইশ মোড়ল কাকা বিয়ে না হওয়া পর্যন্ত মুক্তি দেবে না, তাই আর আপত্তি না করে শুরু হলো আবার বিয়ের অনুষ্ঠান। আবার প্রথম থেকে সব অনুষ্ঠান শুরু হলো। 7 পাকে ঘোরার পর আবার শুভদৃষ্টি করতে হবে, সবার দাবি। ব্রজেশ্বর যেন ক্লান্ত হয়ে পড়েছে, মন রয়েছে কতক্ষণে ছুটে গিয়ে কমলকে খুঁজবে। তাই আর ঝামেলা না বাড়িয়ে তাকায় নতুন বউয়ের দিকে। এ তো কমললতা, সে কোথা থেকে এলো? ভুল দেখছে না তো? চোখ পিটি পিটি করে আবার তাকালো। না, ভুল দেখছে না, ওই তো কমললতা মিটিমিটি হাসছে। যাক, মন থেকে একটা বড় বোঝা নেমে গেল। চিঠিটা পাওয়ার পর থেকে বিয়ের আসরে পুটিকে দেখা পর্যন্ত কেমন যেন একটা অপরাধ বোধে ভুগছিল। ব্রজেশ্বর অনুভব করতে পারে কমলকে সেও খুব ভালোবেসে ফেলেছে, তাই বিয়ের আসরে অন্য মেয়েকে দেখে সে কিছুতেই মানতে পারে না। তার বউ কমললতাই ঠিক আছে। একটা অপরাধ বোধ থেকে মুক্তি পেল সে কমলকে দেখে। কিন্তু সে এতক্ষণ কোথায় ছিল? এটা কিভাবে সম্ভব হলো? আসলে শাশুড়ি যখন কমলকে দূরে পাঠিয়ে ছেলের মন পরীক্ষা করছিলেন, তখন কমলেরও মনে হলো তাকে নিয়ে তার স্বামী শাশুড়ি সুখী কিনা সেটাও তো জানা দরকার। না হলে ওদের মনেও একটা ক্ষেত থেকে যাবে। মাথায় পড়ে কমলকে ছাড়তেও পারবে না, আবার দ্বিতীয় বউ আনতে পারবে না।
শাশুড়ি মা তাকে সন্তান স্নেহে মানুষ করেছেন, শুধু কি তার জন্য ছেলের অন্য কোথাও বিয়ে হোক চান না? তিনি কি সত্যি কমলকে নিয়ে সুখী? সে তো ছেলের বউয়ের মতো কোনো আচরণই করে না, ছেলের কাছেও যায় না, আবার এক মাথা ঘোমটা দিয়ে বাড়ির কোনো কাজও করে না। শ্বশুর শাশুড়িকে অন্য বউরা যেমন ভয় পায়, তাদের সেবা করে, সে তো এসব কিছুই করে না। তাহলে শাশুড়ি মা কেন চাইছেন না ছেলের অন্য কোথাও বিয়ে হোক? শুধু কমলের জন্য? এটা জানা তার খুব দরকার ছিল। কমলের মনে খটকা দূর করার জন্য মোড়ল কাকার সাথে হাত মিলিয়ে মজাটুকু করে। মোড়ল কাকা কমলকে মেয়ের মতোই ভালোবাসেন, তিনি কখনোই কমলের ক্ষতি চাননি। আজ এই মণ্ডপে দুটো বিয়ের আয়োজন হয়েছে সবার অজান্তে। কমলের এক দূর সম্পর্কে দাদার সাথে পুটির বিয়ে হচ্ছে। পুটি পাগল নয়, বড় ছেলে মানুষ, সবাই ওকে দূরছাই করে, একটু ভালোবাসা পেলে ঠিক হয়ে যাবে। কমলই এই বিয়ে ঠিক করে, সব আয়োজন আগের থেকেই ঠিক করা ছিল। দুটো বিয়ে নির্বিঘ্নেই মিটে গেল। ব্রজেশ্বর তার পুরনো বউকে নতুন করে ঘরে নিয়ে এলো। শাশুড়ি তাকে পরম স্নেহে বরণ করে ঘরে লক্ষ্মীকে ঘরে তুলল। চারিদিকে খুশির জোয়ার বইছে। এর মধ্যেই এলো এক দুঃসংবাদ। পুরনো বউ নতুন হয়ে আবার ফিরে এলো শ্বশুরবাড়িতে। চারিদিকে উলুধ্বনি আর শঙ্খের আওয়াজে বাড়ি আজ মুখরিত। খুশি যেন উপচে পড়ছে। কি সুন্দর করে সাজিয়েছে পুরো বাড়িটা, সানাই বাজছে মৃদুস্বরে। এই বাড়ির ইট কাঠ পাথর ঘরের প্রতিটি কোণ কমলের চেনা, বড় আপন। পুরো কৈশোরটাই কমলের এখানে কেটেছে। আজ সে যুবতী, তাই আজ যেন এক অন্য রকম অনুভূতি হচ্ছে কমলের। নিজেকে যেন সম্পূর্ণ নতুন লাগছে। অকারণে মনে শিহরণ জাগছে। এক অনাবিল আনন্দ তাকে ঘিরে আছে আজ। এই দিনটির জন্যই তো অপেক্ষা করেছিল এতদিন। এই চিলেকোঠার ঘর, ওই করিডর সব তার চেনা। এরা কমলের খুব প্রিয় জায়গা। কত নিস্তব্ধ দুপুরে কমল একা একা এই ঘরে বসে বসে স্বপ্নের জাল বুনেছে। করিডোর দিয়ে দূরের আকাশে পাখিদের আনাগোনা দেখেছে। জানালা দিয়ে ওই যে দূরে দেখা যায় যে বটগাছটা, ওখানে কত পাখি এসে বাসা বানায়। অবাক চোখে চেয়ে দেখত ওদের কমল। কত দুপুর ওদের সাথে কাটিয়েছে সে। মা পাখিটি তার বাচ্চাদের পরম স্নেহে কেমন করে খাবার খাইয়ে দিত। আবার ওই শালিক পাখি দুটি নিজেদের মধ্যে কেমন ঝগড়া করত, খুনসুটি করত। আবার একটু পরেই ভাব হয়ে যেত ওদের। দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যেত কমল। সে যেন ওদের ভাষা বুঝতে পারে। দুষ্টু কাঠবিড়ালিটাও সারা দুপুর ছোটাছুটি করত, ঠিক ওর মতো। সারা দুপুর এভাবে ওদের এই খুনসুটি দেখতে দেখতে সময় কাটিয়ে দিত কমল। কিন্তু এক সময় কেন যেন মনটা বিষাদে ভরে যেত। এটা ব্রজেশ্বরের বিয়ের খবর পাওয়ার পর থেকেই হয়েছে। তাহলে কি তার জীবনে প্রেম এলো? সে কি ভালোবেসে ফেলেছে ব্রজেশ্বরকে? ভাবতেই চোখে মুখে এক রক্তিম আভা ছড়িয়ে পড়ে। লজ্জায় দু হাতে নিজের মুখ ঢাকে কমল। কিন্তু কিভাবে জানাবে তাকে তার ভালোবাসার কথা? ওই চিলেকোঠার ঘরের সাথে তার কত স্মৃতি। এখানে বসেই সে দুপুরে আচার মেখে লুকিয়ে লুকিয়ে খেত আয়েশ করে। সরজুর সাথে এখানে বসেই পুতুল খেলত, আবার ঝগড়াও করত। কিন্তু সরজু চলে যাওয়ার পর দুপুরগুলো যেন কাটতেই চাইতো না। আবার পাড়া বেড়াতেও ভালো লাগতো না, তাই এখানে বসে সে গল্পের বই পড়ত কমল। সরজুর বিয়ে হয়ে যাওয়ার পর বড় একা হয়ে গিয়েছিল মেয়েটা। সারাদিন দস্যিপনা করে বেড়ানো সেই মেয়েটা কেমন যেন চুপ হয়ে গিয়েছিল। সরজুই ছিল তার খেলার সাথী, ঝগড়ার সাথী, বড় আপনজন। কিন্তু ওর বিয়ে হয়ে যাওয়াতে এক শূন্যতা তাকে ঘিরে ধরে। মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি শিহরণ অনুভব করে। যখন সে রামকুমার আর সরজুকে দেখত, তখন ওরও ব্রজেশ্বরের কথা মনে আসতো আর লজ্জায় লাল হয়ে উঠত। এরকম কেন যে হতো সে বুঝতে পারত না। আর এই পরিবর্তনের সাক্ষী ওই চিলেকোঠা। সরজুর বর আর সরজুকে দেখে কমলেরও ইচ্ছা হতো ব্রজেশ্বরের কাছে যেতে। কিন্তু ততদিনে দূরত্ব যে বেড়ে গেছে বহু যোজন। সেই হাজার আলোকবর্ষ দূরত্ব পেরিয়ে সে কিভাবে আজ পৌঁছাবে ব্রজেশ্বরের কাছে? এ কথা ভেবেই মনে মনে কত কষ্ট পেয়েছে। আজ সেই স্বপ্ন সফল হতে চলেছে। কত দুপুর কত রাত কমল একা কাটিয়েছে ব্রজেশ্বরের কথা ভেবে।
যখন ক্লান্ত শান্ত হয়ে আসা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই সহসা সে এসে হাত ধরেছে। একা একা একদিন সে তার জীবন তরি ভাসিয়েছিল, সহসা আজ ব্রজেশ্বর এসে সেই তরির হাল ধরল। ব্রজেশ্বর আগেও ছিল তার স্বামী হয়ে অনেক দূরে, আজ যেন সে বড় কাছের মানুষ হলো। কমল আজ নিশ্চিন্ত, আজ স্বামীর কাছে নিজেকে সমর্পণ করে সে ভারমুক্ত হতে চায়। এটাই তার পরম প্রাপ্তি। ছুটে আসে সরজু। কি সুন্দর লাগছে রে তোকে কমল, একেবারে সেই গল্পের রাজকুমারীর মতো। এবার আমার দাদা আর তোর দিক থেকে মুখ ফেরাতে পারবে না, হাসতে হাসতে বলে সরজু। এ কি, তুই ওকে নাম ধরে তুই বলে ডাকছিস কেন? ও তোর বড় না? আজ থেকে বৌদি বলবি, আর তুমি বলবি। কপট ধমক দেন সরজুর মা ওকে। বড় না ছাই, মাত্র দুদিনের, ওকে বৌদি বলতে আমার বই গেছে, বলে হি হি করে হেসে ওঠে সরজু। এই তো সেদিনও দুজনে কত ঝগড়া করতাম, তোমার মনে আছে মা? আচার খাওয়া, পেয়ারা খাওয়া, পুতুল খেলা নিয়ে তুমি এসে ঝগড়া মেটাতে। একবার সেই কমলের সাথেই ঝগড়া লেগেছিল। ও পুতুল খেলার সময় কিছুতেই ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিচ্ছিল না। আমি রেগে গিয়ে এর পুতুলের ঘাড় মোটকে ভেঙে দিয়েছিলাম। তখন সে কি কান্না কমলের! তুমি ছুটে এসে দুমদুম করে আমার পিঠে কয়েক ঘা বসিয়ে দিয়ে কমলকে নিয়ে চলে গিয়েছিলে। খুব রাগ হয়েছিল সেদিন তোমার উপর। তুমি তো আমার মা, তাহলে কমলকে কিছু না বলে আমাকে কেন মারলে? আজ বুঝতে পারি তুমি ওকে কতটা ভালোবাসো। কই গো তোমাদের নতুন বউ, দেখি একবার। কেমন ডানাকাটা সুন্দরী নিয়ে এলে, যার জন্য তোমরা কমলকে আড়ালে তাড়ালে বাড়ি থেকে। তা কমলের কি কোনো খোঁজ পাওয়া গেল? এমন লক্ষ্মীমন্ত মেয়েটাকে তোমরা তাড়িয়ে ছাড়লে, আবার একটা সতীনও এনে দিলে। বলতে বলতে মানদা পিসি এসে ঢোকে, সাথে পাড়ার আরও কয়েকজন মহিলাও আসে। ও আপদ গেছে না, ভালোই হয়েছে, আমি বেঁচে গেছি। কম জ্বালান তো জ্বালায়নি আমাকে, আর যেন ফিরে না আসে, বলে মিটিমিটি হাসতে থাকেন ব্রজেশ্বরের মা। বলি, এ কি কথা বলছো তুমি? তুমি তো মেয়েটাকে খুব ভালোবাসতে, আমরা তো দেখেছি। তাহলে তুমি কি করে ওকে সতীন এনে দিলে গো? তোমার সরজু হলে পারতে, বলেন মোক্ষদাদি। হ্যাঁ, ঠিকই বলেছ পিসি, ওকে ভালোবাসতাম বলেও মাঝে মাঝে ভুলে যেত কে শাশুড়ি, আমি না কমল। কোথায় একটু ছেলের বউকে শাসন করব, বকাঝকা করব তা না, উল্টে আমাকেই ভয় থাকতে হতো। এই বুঝি কুরুক্ষেত্র বাঁধল। বরের কাছে তো যেতই না, সারা দুপুর আমার সাথে দৌড়াতো, একটু ঘুমোতে পর্যন্ত দিত না, বলে আবারও কপট রাগ দেখায়। কমল গুটি গুটি পায়ে এসে প্রণাম করে মোক্ষদা পিসিকে। এ কি, এ তো আমাদের কমল গো, এ কি করে হলো? খুব খুশি হয়েছি রে মা, তুই হলি এ বাড়ির লক্ষ্মী, আমাদের কত আপন তুই। এখন থেকে ব্রজেশ্বরের একটু যত্ন আত্তি করিস, ও যেন আর কোনো দিকে না তাকাতে পারে, কখনোই যেন সতী নানার কথা না ভাবে। এবার থেকে বরের ঘরেই থাকবি, বরের সোহাগ খাবি, বলি রাঙা ঠাম্মা। কমলের মুখ লজ্জায় লাল হয়ে যায়, সে ওখান থেকে দৌড়ে পালায়। ঠাম্মা চেঁচিয়ে বলে ওঠেন, ওরে আস্তে দৌড়া, পড়ে যাবি তো। লজ্জায় ঘরে এসে লুকায় কমল। কি সুন্দর করে আজ বাড়িটাকে সাজিয়েছে ফুল দিয়ে, মৃদুর স্বরে সকাল থেকে সানাই বেজে চলেছে। কিছুক্ষণের মধ্যে কমলকেও সাজাতে আসবে, দ্বিতীয়বার সে আবার বউ সাজবে। এখন তো 10 বছর বয়স নেই। সেদিনও ভালো লেগেছিল কমলের বউ সাজতে, যেমন সে তার পুতুল আন্নাকালীকে সাজিয়ে বিয়ে দিত। কিন্তু এখন সে যুবতী, তাই মনে অন্যরকম শিহরণ হচ্ছে। অধীর আগ্রহে বসে আছে কখন ব্রজেশ্বরের সাথে দেখা হবে, নিজেই যেন মনে মনে লজ্জা পেতে থাকে। কমলের শাশুড়ি মা বলেন, কমল ছাড়া এ বাড়ি অন্ধকার, আমি কি পারবো ওকে ছেড়ে থাকতে? সরজুর বিয়ের পর কমল বড় একা হয়ে যায়। ও কিন্তু লেখাপড়া জানে অনেক, হয়তো স্কুলের পরীক্ষার পাস দেয়নি, কিন্তু প্রচুর বই পড়েছে। ব্রজেশ্বরের ঘর থেকে বই চুরি করে ওকে আমি এনে দিতাম, ও নিজে যেত না, আমাকে দিয়ে চুরি করাতো। আর না এনে দিয়ে উপায় ছিল, সারা দুপুর জ্বালিয়ে মারত, বই এনে দিলেই ঠান্ডা। আমিও এনে দিতাম, অন্তত দুপুরে টোটো করে রোদের মধ্যে ঘোরাটা বন্ধ হতো। তা সরজু, তোর বরকে তো দেখছি না, জামাই আসেনি? বলেন ঠাম্মি।
না ঠাম্মি, ওরা সবাই আজ আসবে। তোমাদের জামাইয়ের অনেক কাজ আছে তো সময় পাইনি, তাছাড়াও শরীরটা তেমন ভালো নেই, তাই আমি জোর করিনি, আগে চলে এসেছি। ওরা আজ আসবে। আসলে সরজুর শাশুড়ি কমলকে একটুও পছন্দ করেন না, ওকে তো আসতে দিতেই চাইছিল না। একই মেয়ে মানুষ, তারপর ঘরের বউ, এমন ধিঙিপানা করে ওদের পছন্দ নয়। সরজুর শাশুড়ি বলেন, তোমার মা তো শুনেছি কমলকে কিছুই বলে না, বরং মাথায় করে রাখে। বউ মানুষ সংসারের কোনো কাজ করে না, সারা দিন ঘুরে বেড়ায়, স্বামীর ঘরেও তো যায় না শুনেছি। আর শুনেছি বলছি কেন, সেবার তো গিয়ে দেখেও এলাম, একেবারে যেন তোমার মায়ের মাথায় উঠে নাচে যেন। শাশুড়ি বলে তো মান্যিগণ্যও করছো না, তুমি আবার যেন ওসব করো না, আমার কিন্তু পছন্দ না। তাছাড়া শুনেছি ও নাকি বই পড়ে, ওই নাটক নোভেল নাকি যেন। তা বাছা, তুমিও তো লেখাপড়া জানো শুনেছি, তুমি আবার ওসব এখানে শুরু করে দিও না যেন। আমাদের বাড়িতে কিন্তু বই পড়ার চল নেই, সবাই ছিছি করবে। সরজু বুঝতে পারে না কেন ওরা এমন করে। ওর মা তো কখনো কমল আর ওকে আলাদা করে দেখেনি, কোনো কিছুতেই বাধা দেয় না। এদের সব কিছুতেই আপত্তি, তাই বাপের বাড়িতে এলে আর যেতে ইচ্ছা করে না। তবে ওর স্বামী খুব ভালো, ওকে খুব ভালোবাসে। শ্যামলী দৌড়াতে দৌড়াতে এসে বলে, দিদি তোমার শ্বশুরবাড়ির লোকজন আসছে গো, ওই বড় রাস্তার কাছে দেখে এলাম, কিন্তু জামাইবাবুকে তো দেখলাম না। জামাইবাবু আসছে না? হাসিতে মুখটা ভরে যায় সরজুর, বলে আসছে তো, যাই আমি তাড়াতাড়ি শাড়িটা একটু বদলে আসি। ওর শ্বশুরবাড়ি থেকে সরজুর দেওর এক পিসি ও পাড়ার একটি ছেলে এসেছে, রামকুমার খুব অসুস্থ। সরজুর দেওর বলে, দাদা খুব অসুস্থ, তাই মা পাঠালো বৌদিকে নিয়ে যেতে। এখন খবর না দিলে হয়তো দেরি হয়ে যেত, কি জানি এতক্ষণে দেরি হয়ে গেছে কিনা। এ কথা শুনে মাথা ঘুরে পড়ে যায় সরজু, এ কীভাবে হলো। ছুটে আসে কমল, ডাকা হয় ডাক্তার। কমল চোখে মুখে জলের ছিটে দেয়, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে। খুব কান্নাকাটি করে সরজু। এদিকে গাড়ি ডেকে এনেছে ব্রজেশ্বর, এখনই রওনা দিতে হবে, না হলে আরও দেরি হয়ে যাবে। সাথে যাবে সরজুর মাসি, মেসো ও সরজুর বাবা। মা যেতে পারবে না, বাড়ি ভর্তি লোকজন, এখনই রওনা দিলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিন্তু কমল কোথায় গেল? সবাইকে দেখা যাচ্ছে, সে কোথায়? এখনই তো এখানে ছিল। সরজুকে বাতাস করছিল, মনে হয় উপরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। কম ধকল তো গেল না মেয়েটার উপর দিয়ে। কিন্তু সবাইকে চমকে দিয়ে কমল বলে ওঠে, আমি গাড়িতে। সরজুকে আস্তে আস্তে তোলো, আমি যাব ওর সাথে। কমল, তুই কি আমার একটিও কথা শুনবি না? নেমে আয় বলছি গাড়ি থেকে, আজ যে তোর ফুলশয্যা, ব্রজেশ্বর অপেক্ষা করছে তোর জন্য। তাছাড়া মঙ্গল অমঙ্গল বলেও তো একটা কথা আছে নাকি, বলেন ব্রজেশ্বরের মা। মা, তুমি বলছো এ কথা? তুমি জানো না সরজু আমার কাছে কি? আমরা দুজন তো হরিহর আত্মা। আজ ওর বিপদের দিনে ওর পাশে না থেকে যদি ফুলশয্যার ঘরে যাই, তবে বড় স্বার্থপরের মতো কাজ হবে মা। আর অমঙ্গলের কথা বলছো? সব নিয়ম তো মানুষেরা তৈরি করেছে তাদের সুবিধার জন্য। আজ যদি সরজুর বড় কোনো ক্ষতি হয়, তাহলে কোন মঙ্গলটা হবে বলো? আমি কোনোভাবেই ওকে একা ছেড়ে দিতে পারবো না মা, আমাকে ক্ষমা করো। ঝরঝর করে কেঁদে ফেলেন কমলের শাশুড়ি মা। কবে কমল এত বড় হয়ে গেল? গাড়ি ছেড়ে দেয়। একরকম উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে গাড়ি যখন সরজু শ্বশুরবাড়িতে পৌঁছালো, তখন দুপুর গড়িয়ে গেছে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। দুপুরের প্রখর রোদের তেজটা কমে এসেছে, এখন যেন প্রকৃতি অনেকটা শান্ত। গাড়ি থামতেই দরজা খুলে দৌড়ে যায় সরজু, পিছনে পিছনে ছোটে কমললতা। সরজুর শাশুড়ি এসে সামনে দাঁড়ায়। হঠাৎ কমললতাকে দেখে তিনি ঘাবড়ে যান। যার জন্য এত কিছু করলেন সেই আপত্য এসে হাজির। উনি ভাবতে পারেননি আজকের দিনে সব ফেলে দিয়ে কমল সরজুর সাথে আসতে পারে। আসলে সরজুর স্বামী রামকুমার অসুস্থ ছিল ঠিকই, তবে এতটা অসুস্থ ছিল না যে সরজুকে অনুষ্ঠান বাড়ি থেকে ডেকে আনতে হবে। সরজুর শাশুড়ি প্রথমে ভেবেছিলেন অন্য মেয়ের সাথে বিয়ে হচ্ছে ব্রজেশ্বরের, ঘরে সতীন আসলে কমল চাপে থাকবে, না হলে বাড়ি ছেড়ে পালাবে। কারণ উনি কমলকে একটুও পছন্দ করেন না।
ওনার মতে সরোজও একদিন হয়তো কমলের মতো বই খাতা নিয়ে পড়তে বসে যাবে, না হয় পাড়া বেড়াতে চলে যাবে, আর ওনার কোনো কথা শুনবে না। আর ওই মেয়ে তো সংসার করতে আসেনি, শুধু ধেই ধেই করে নেচে বেড়ায়। কীভাবে যে ওর শাশুড়ি ওকে মেনে নেয় কে জানে। কমলকে উনি একদম পছন্দ করেন না। ব্রজেশ্বরের অন্য জায়গায় বিয়ের খবরে খুব খুশি হয়েছিলেন সরোজুর শাশুড়ি মা, কিন্তু যখন শুনলেন কমললতাই আবার বউ হয়ে ফিরে আসছে, তখন মেজাজ ধরে রাখতে পারেননি। মনে হয়েছে সব কিছু বাড়াবাড়ি সরোজুর মায়ের। ছেলের বউকে এত পাত্তা দেওয়া কেন? সেই সাথে আমার ছেলের বউটাও খারাপ হয়ে যাচ্ছে। তাই ছোট ছেলেকে পাঠিয়ে দেয় সরোজুকে নিয়ে আসার জন্য। বিয়ে যখন হলোই না, তবে শুধু শুধু রামকুমার কেন যাবে? অবশ্য এসবের কিছুই রামকুমার জানতো না। সরোজুকে দেখে রামকুমার অবাক হয়ে যায়। তুমি কেন বিয়েবাড়ি ছেড়ে চলে এলে? আমি তো মাকে বলেছিলাম যে আমি যেতে পারবো না, ভাইকে পাঠিয়ে দাও। আসলে আমার শরীরটি খুব একটা ভালো ছিল না, তারপর কাজের খুব চাপ ছিল। কিন্তু তুমি চলে গেলে কেন? সব ঠিক আছে তো? বলে রামকুমার। তুমি এত অসুস্থ আর আমি আসবো না? মা তো আমাকে আনতে লোক পাঠিয়েছিল। কমল, বাবা, সবাই এসেছে, বলে সরোজু। এবার রামকুমার সব বুঝতে পারে। মা এটা ঠিক করেনি। সরোজু একটি বাচ্চা মেয়ে, দুদিন একটু আনন্দ করতে গেছে, এভাবে ডেকে আনা একটুও ঠিক হয়নি। ভারী অন্যায় কাজ হয়েছে। কিন্তু মায়ের মুখের উপর কথা বলার সাহস রামকুমারের নেই। শুধু তাই নয়, কমল বৌদির আজকের এই সুন্দর দিনটিও নষ্ট হতে বসেছে, শুধুমাত্র তার মায়ের অকারণ জেদে। আর দেরি করা যাবে না। যে কোনোভাবে এদের কাছে ক্ষমা চেয়ে এখনই যদি গাড়ি নিয়ে বেরিয়ে যায়, তবে সন্ধ্যার আগেই পৌঁছে যাবে। কমল বৌদি না এলে সমস্যা হতো না, কিন্তু সরোজুকে বৌদি এত ভালোবাসে যে আজকের দিনেও নিজের কথা না ভেবে সরোজুর সাথে এসেছে। আর আমার মা ওদের এভাবে অপদস্থ করলো। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে রামকুমারের। এদিকে ছেলের এই ব্যবহারে মা তো রেগে আগুন। কেন ওদের এখনই ফিরে যেতে হবে? আর কমলই বা কেন এসেছে? তার ছেলের বউকে তিনি ডেকেছেন, তাতে ওদের কি? কিন্তু তাকে এটা বোঝানোই যাচ্ছে না যে সরোজু ওদের মেয়ে। শাশুড়ির এক কথা, এক মেয়ের সাথে কয়বার বিয়ে হয়, আর এই বিয়ে বিয়ে খেলার মানেটাই বা কি? যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে সরোজুকে রেখে ওরা চলে আসে বাড়িতে। ওর শাশুড়ি যে এমন একটা অবিবেচকের মতো কাজ করবে সেটা ভাবতেই পারেনি কেউ। তবুও কোনো বিপদ হয়নি এই রক্ষা। আবার সানাই বেজে ওঠে, সাজো সাজো রব চারিদিকে। বহু প্রতীক্ষার পর অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ কমল ব্রজেশ্বরের মিলন হলো। কমলকে দেখে ব্রজেশ্বর কিছুতেই চোখ ফেরাতে পারছে না। এত সুন্দরী কমল আগে তো কখনোই চোখে পড়েনি। আর একে ছেড়ে সে কিনা বিয়ে করতে যাচ্ছিল। ভাগ্যিস ভুলটা ব্রজেশ্বর করেনি। যদিও দুজনের বয়সের অনেক পার্থক্য, তবু ঈশ্বর যেন কমলকে তার জন্যই তৈরি করেছে। সেদিন যখন কমল পালিয়ে গেছিল ঘর থেকে, আজ সে নিজের থেকে ওর কাছে এলো। ব্রজেশ্বর জড়িয়ে ধরে কমলকে, বলে, পালিয়ে যাবে না এ ঘর থেকে, সেই যেমন গিয়েছিলে। শক্ত করে জড়িয়ে ধরে কমল, বরের বুকে মুখ লোকায়, বলে, আমি পালালে তো তুমি ওই শাকচুনিটাকে বউ করে নিয়ে আসবে। তা কি করব বলো? এত বছর তো তুমি আমাকে ঝুলিয়েই রাখলে, না বিয়ে করতে দিলে না নিজে কাছে এলে। আবার যখন বিয়ে করতে গেলাম তখন ব্যাগড়া দিলে। তুমি তো আমার পিছন ছাড়লে না। তা কি করে আনি ওই শাকচুনিটাকে? বলেই কপট রাগ দেখায় ব্রজেশ্বর। এনে দেখো, তোমার মাথা ফাটিয়ে দেব, আর ওকে দূর দূর করে তাড়িয়ে দেব, বলে আরও শক্ত করে জড়িয়ে ধরে ব্রজেশ্বরকে। সে তুমি পারবে, যা দোষী তুমি, আর তোমার সাথী তো আমার মা। থাক বাবা, তোমার আর মাথা ফাটিয়ে কাজ নেই। আমার এই একটা বাচ্চা বই ঠিক আছে, আর চাই না, বলে আদরে আদরে ভরিয়ে দেয় কমলকে। সারাদিনের খাটাখাটুনি আর টেনশনে সকলে ঘুম থেকে উঠতে দেরি হয় ব্রজেশ্বরের মা চারুলতা দেবীর। ভোরবেলায় উঠে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে এসে চা বানানোর অভ্যাস। ব্রজেশ্বরের বাবা ব্যবসার কাজে বাইরে গিয়ে চায়ের অভ্যাস করে ফেলেছেন। সেই সাথে ব্রজেশ্বরও পড়াশোনার যখন হোস্টেলে থাকতো তখনই অভ্যাস হয়েছে, তাই সকালে চায়ের পাট বাড়িতে আছে।
কিন্তু এত সকালে রান্নাঘরে কে আওয়াজ করছে? কমল নয় তো? সে কি করে সম্ভব? কমল তো কখনোই এত সকালে ওঠে না। ওকে ওঠাতে তো সাধ্য সাধনা করতে হয়। তাহলে মেয়েটার এবারে মতি ফিরেছে, সংসারে মন বসেছে। কাছে এগিয়ে গিয়ে দেখেন কমল চা বানাচ্ছেন। শাশুড়ি মায়ের মাথা তো ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। যে মেয়ে এতদিনে কখনোই রান্নাঘরের ধারে পাশে আসেনি, সে আজ সবার আগে উঠে চা বানাচ্ছে। সূর্য আজ কোন দিকে উঠল, নাকি লজ্জায় সূর্যি মামা চোখ ঢেকেছে? ওরে কমল, এত সকালে কেন উঠেছিস? আবার রান্নাঘরে ঢুকেছিস? কাচের বাসন আর একটাও গোটা থাকবে না, বেরো বলছি। আরে কোনটা ভাঙলি? তোর জন্য কি রান্নাঘর নাকি? একটা দস্যি মেয়ে, ভাঙলি তো আমার কাপটা। বেরিয়ে আয় বলছি। আমি দিচ্ছি, তোর কি লাগবে? আতঙ্কে ভয় ভয় বলেন চারুলতা দেবী। তুমি এলে বলেই তো ভেঙে গেল। এমন চিৎকার করলে যেন বাড়িতে ডাকাত পড়েছে। কেন, আমি কি এক কাপ চা করতে পারি না? হিংসুটে শাশুড়ি কোথাকার, বলে কপট রাগ দেখায় কমল। তবে রে, আমি এখন হিংসুটে হয়ে গেছি? আচ্ছা, একদিন বরের কাছে গিয়ে আমি পর হয়ে গেলাম। আরে তুই তো ডাকাতের চেয়েও বেশি ভয়ঙ্কর। রক্ষে কর্মা, তুমি এবার রান্না ঘরটা ছাড়ো। যে কয়টা বাসন এখনো গোটা আছে তাও ভেঙে যাবে। শাশুড়িও কপট রাগ দেখান। পিছন থেকে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কমল, বলে, তুমি তো আমার মা, তোমাকে কি ভোলা যায় কখনো? তুমি ছাড়া তো আমার কোনো অস্তিত্বই নেই। থাক, আর তেল দিতে হবে না। এবার বলে ফেলো তো তোমার মতলবটা কি? কেন সকালে উঠে এত খাটাখাটুনি শুরু করেছো? তো আজ করার কারণটা কি? কি চাই? নিশ্চয়ই কোনো অন্যায় আবদার আছে, বলেন শাশুড়ি। কোনো অন্যায় আবদার থাকলেই শাশুড়িকে এভাবেই ঘুষ দেয় কমল। শাশুড়িও সেটা বুঝে যান। হয় বই চুরি করতে হবে, না হয় পাড়ায় টোটো করতে বেরোবে, পারমিশন দিতে হবে। কিন্তু এবারের আবদার শুনে শাশুড়ি অজ্ঞান হয়ে যাওয়ার মতো। কমল বলে, বেশি কিছু না, এই একটু লাঠি লেখা তলোয়ার চালানো শিখতে চাই, সাথে কুস্তিটাও। তুমি কিন্তু না বলতে পারবে না, আমি সব দেখে এসেছি। ওই ভোলাদের ওখানেই শেখায়, মেয়েরাও আছে, বলে ফিক করে হেসে দেয় কমল। চারুলতা দেবী একথা শুনে এমন জোরে বিষম খেলেন যে কাশি আর কিছুতেই থামতে চায় না। প্রাণ ওষ্ঠাগতর মতো অবস্থা। তাড়াতাড়ি করে জল নিয়ে আসে কমল। শাশুড়ির মাথায় চোখে মুখে জলের ছিটে দেয়। একটু স্বাভাবিক হয়ে বলেন, কমল, তোর সাহস দিন দিন খুব বেড়ে চলেছে। কখনো শুনেছিস কোনো বাড়ির বউ লাঠি খেলা শিখতে গেছে, কুস্তি করতে গেছে? তোর মাথায় এত উদ্ভট চিন্তা কেন আসে? ভালো কিছু ভাবতে পারিস না? আমি তোকেই পারমিশন দিতে পারবো না। তুই তোর বরের থেকে পারমিশন নে। আমাকে আর জ্বালাস না। একে তো তোকে নিয়ে সবার কাছে কথা শুনতে হয়। সবাই বলে তোকে বেশি আশকারা দেই, শাসন করি না। দেখ সরোজুর শাশুড়ি কি করলো, আর তুই কি করিস আমার সাথে। তাই তো বলছি, একবার ভেবে দেখো, সরোজুর শাশুড়ির সামনে একবার যদি লাঠি নিয়ে হাড়ে করে দাঁড়াই, তাহলে কি উনি সরোজুর সাথে খারাপ ব্যবহার করার সাহস পাবেন? বলে কোমরে হাত দিয়ে দাঁড়ায় কমল। চারুলতা দেবী দেখে হেসে ফেলেন, বলেন, তোকে ওদের বাড়িতে আর কোনোদিন ঢুকতে দেবে না, বুঝলি? তোর সাথে আমি পারবো না, তুই তোর বর বা শ্বশুরের থেকে পারমিশন নে। আওয়াজ পেয়ে ওপর থেকে নেমে আসে ব্রজেশ্বর, সাথে ওর বাবাও। বলেন, কি হয়েছে তোমাদের শাশুড়ি বৌমার? সাত সকালে বাড়ি মাত করছো কেন? ব্রজ, তুই এবার থেকে তোর বউকে সামলা, আমি আর পারবো না। অনেক দিন ধরে ওর পাগলামি সহ্য করেছি, সাহস দিন দিন বেড়েই চলেছে। এখন তো আবার মাথায় উঠে নাচতে চাইছে, বলে কিনা লাঠি খেলা শিখবে। কেউ কখনো ভেবেছে এ কথা? বলেন চারুলতা দেবী। মা, ওকে তো তুমিই সামলালে সারা জীবন, এখন কেন আবার আমাকে বলছো? কপট রাগ দেখায় ব্রজেশ্বর। কি বলছে কমল? লাঠি খেলা শিখবে? খুব দরকার মেয়েদের শেখার। আমি তোর পাশে আছি, চল আজই ভর্তি করে দিয়ে আসি। এবার যদি তোর শাশুড়িকে একটু জব্দ করতে পারিস। বলেই হো হো করে হেসে ওঠেন ব্রজেশ্বরের বাবা। কমল ভর্তি হলো লাঠি খেলা, তলোয়ার চালানো শিখতে। এতদিন সবাই কমলের দস্যিপনা মেনে নিয়েছে, কিন্তু ছেলেদের সাথে লাঠি খেলা বা তলোয়ার চালানোতে সবার খুব আপত্তি।
পাড়ায় সবাই ছি ছি করতে থাকে। সরজু শ্বশুরবাড়ি থেকে জানিয়ে দেয় এই বাড়িতে তাকে আর পাঠাবে না, কমলের সাথে মিশলে সরজু খারাপ হয়ে যাবে। কিন্তু চারুলতা দেবী না ঘাবড়ে বলেন, আমাদের দেশের অনেক মেয়েরাই লাঠি খেলা জানত। ঝাঁসির রানী লক্ষ্মীবাই তো ইংরেজদের সাথেই লড়েছেন, তাহলে কমল লাঠি খেলা শিখলে দোষ কোথায়? আমি ওর পাশে থাকব। আজকের সমাজে মেয়েদের এসব জানা খুব দরকার। কিন্তু তবুও কারো মুখ বন্ধ হয় না, কারণ তখন মেয়েরা এসব ভাবতেই পারত না। কমল সূচনা করল এক নতুন যুগের। পাড়ার সবাই কমললতাকে ভালোবাসত, কিন্তু ওর লাঠি খেলা শেখা নিয়ে সবাই খুব অসন্তুষ্ট। ঘরের বউ হিসেবে যদিও কমলকে কেউ দেখে না, সবাই এখানকার মেয়েই ভাবে, কারণ সে ছোটবেলা থেকে এই শ্বশুরবাড়িতেই মানুষ, তাই এটাই তার বাড়ি হয়ে গেছে। পাড়ার লোকও ভুলে গেছে কমল এখানকার মেয়ে নয়, এ পাড়ার বউ। তবুও তার এই সিদ্ধান্তে সবাই অখুশি। মোক্ষদা পিসি এসে বলেন, এ কি শুনছি গো ব্রজেশ্বরের মা, কমল নাকি লাঠি খেলা শিখতে যাচ্ছে ওই ছেলেগুলোর সাথে? ছি ছি ছি, লজ্জা শরম তো ওর কোনো কালেই ছিল না, এবার তো পুরোটাই গেল। তোমরাই বা কি গো, বাড়ির বউ ঘর সংসার করবে, রান্না বান্না করবে, তা না খুন্তি ছেড়ে একেবারে লাঠি ধরতে হলো? কি এমন হলো গা? একটু একটু নাটক নোভেল পড়তো এটা আমরা শুনেছি, তাই বলে নাটকের মতো হয়ে লাঠি খেলা শিখতে হবে? এ বাপু তোমাদের বড় বাড়াবাড়ি। মানদাদি বলেন, তাই না তাই, ও বলল বলে তোমরাও মেনে নিলে? এ কেমন ধারা কথা গা? ওকে দেখে যদি গ্রামের আর 5টা মেয়ে বউ বায়না ধরে তখন কি হবে একবার ভেবে দেখেছ? তোমরা বড় লোক, তোমরা সব পারো, কিন্তু হারুর বউ যদি বায়না ধরে তবে হারু তো ওকে মেরেই ফেলে দেবে। সবার প্রবল আপত্তি। তারা অবাক হয়ে যায় কমল কেন এত কিছু থাকতে লাঠি খেলা শিখতে চাইল। ওর বয়সী মেয়েরা শাড়ি গয়না চায়, খুব বেশি হলে কেউ কেউ লেখাপড়াও শিখতে চায়, লুকিয়ে লুকিয়ে বই পড়ে, কিন্তু কমল একেবারে লাঠি খেলা শিখতে চাইল কেন? আসলে আর 5টা মেয়ের মতো কমলের জীবন ছিল না। ওকে জন্ম দিতে গিয়ে মা মারা যায়, তাই অনাদরে মানুষ হয়েছে যতদিন বাবার ঘরে ছিল। এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতো তখন থেকেই। ঘরে তো দেখার কেউ ছিল না, স্নান খাওয়া ঠিক মতো হতো না। কমল তখন পাশের বাড়ির ঝুমকি দিকে দেখেছে, ওর স্বামী কত অত্যাচার করত, ধরে ধরে মারত অকারণে। কমল ভয় পেয়ে একদিন বলেছিল, দিদি তোমার ব্যথা লাগে না? ওই লোকটা যে তোমাকে মারে, তুমি উল্টে মেরে দিতে পারো না? সেদিন ঝুমকি দিয়ে হেসে বলেছিল, ছেলেরা একটু ওরকম হয়, মেয়েদের মেনে নিতে হয়, মেয়েদের কি উল্টে মাস সাজে? পতি হলো পরম গুরু, তুই বড় হলে সব বুঝতে পারবি। সেদিনের শিশু কমলের এর অর্থ বোঝেনি, কেন মেয়েদের মার খেতে হবে, উল্টে সে মারতে কেন পারবে না। সেদিন থেকে ইচ্ছা হয়েছিল লাঠি খেলার। তাহলে ঝুমকিতির বর যখন ওকে মারবে, কমল তখন দুঘা দিয়ে দেবে। কিন্তু সে আশা তার আর পূরণ হয়নি কখনোই। কমলের বিয়ে হয়ে গেল, কিন্তু ওর বর তো ওকে মারে না, শাশুড়িও বকে না, তাই লাঠি খেলার কথা আর মনে ছিল না এতদিন। এ বাড়িতে এসে সে মায়ের আদর পেয়েছে, চারুলতা দেবীর মতো শাশুড়ি আর সরজুর মতো বন্ধু পেয়েছে। স্বামী সম্পর্কে তার ভয়টা মনের মধ্যেই গেঁথেছিল, তাই ব্রজেশ্বরের কাছে ভয় যেত না। কমল সরজুর সাথে 7 পর্যন্ত পড়েছে স্কুলে, তারপর আর পড়াশোনা হয়নি সেভাবে, কিন্তু ও প্রচুর বই পড়েছে। সেই সব বই থেকে জানতে পেরেছে দেশকে স্বাধীন করার জন্য মেয়েরাও কিভাবে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, নিজেদের সামান্য জমানো টাকা ও গয়নাকাটি কিভাবে তুলে দিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য স্বদেশীদের হাতে। তখন থেকেই কমলেরও মনে মনে ইচ্ছা হতো, যদি এখনও ইংরেজরা থাকতো তাহলে সেও অনুশীলন সমিতিতে নাম লেখাতো, লাঠি খেলা শিখত, অস্ত্র চালনা শিখত। কিন্তু সেটা আর হলো না। দেশ তো স্বাধীনতা পেয়েই গেছে, কিন্তু মেয়েরা তো স্বাধীনতা পায়নি। তবুও কেন যে তারা এখন আর লাঠি খেলা বন্দুক চালানো শেখে না কে জানে। কমলের খুব ইচ্ছা হতো শিখতে। সেদিন যখন সরজুকে পৌঁছে দিয়ে কুস্তির আখড়ার পাশ দিয়ে আসছিল, তখন ওর মনে হলো মেয়েরা দুর্বল বলে শ্বশুরবাড়ির লোকের অন্যায় আবদার মেনে নিতে হয়। আজ যেমন সরজুকে মানতে হলো।
অনেক সময় শারীরিক নিগ্রহের শিকারও হতে হয়। যেমন ছোটবেলায় ঝুমকি দিকে দেখেছিল। প্রতিবাদের ভাষা এতে জানা নেই, তবে সে খুব ভাগ্যবতী এমন সুন্দর শ্বশুরবাড়ি পেয়ে। আর সেটাকেই কাজে লাগিয়ে এসব অসহায় মেয়েদের পাশে তাকে দাঁড়াতে হবে। সে তো বেশি দূর লেখাপড়া জানে না, তাই এই লাঠি খেলাই হবে তার প্রথম হাতিয়ার। সে নিজে শিখে অন্য মেয়েদেরও শেখাবে, যাতে রাস্তাঘাটে বিপদে পড়লে নিজেরা নিজেদের রক্ষা করতে পারে। কমল জানতো সবাই আপত্তি করবে। পাড়ার লোকে যারা তাকে এতদিন ভালোবাসতো তারাও নিন্দা করবে, কিন্তু সে থামবে না। এই তো সেদিন মোড়ল কাকা পর্যন্ত কমলকে বলল, এসব কেন করছিস মা? এগুলো তো বেটা ছেলেদের কাজ। তুই কি মাল বইবি, না মুটেগিরি করবি, নাকি চৌকিদার হবি? মেয়ে ছেলে মানুষ, রান্না বান্না কর, সাজগোজ করে ঘুরে বেড়া, দেখতে ভালো লাগে। কেন এসব করছিস? শুধু মোড়ল কাকা নয়, সেদিন রাজু এসেছিল হুমকি দিতে কমলকে। ব্যঙ্গ করে বলেছিল, মেয়ে ছেলে মানুষ, মেয়ে ছেলের মতোই থাক। কেন এসব করতে আসছিস? কোথায় লেগে যাবে? এই রাজুর সাথে ছোটবেলায় অনেক ডাঙ্গুলি খেলেছে কমল, হারিয়েও দিয়েছে অনেকবার। কিন্তু তখন তো ছোট ছিল, কিছু মনে হয়নি। তবে সেদিন লাঠি খেলায় কমলের কাছে হেরে গিয়ে পৌরুষে লাগে রাজু, তাই আজ ওর খেলা বন্ধ করতে এসেছে। তাছাড়া ছেলেটির স্বভাব চরিত্র তেমন ভালো নয়। এসব দেখে কমলের শাশুড়ি চারুলতা দেবী ভয় পেয়ে যান। তিনি কিছুতেই গ্রামের মানুষদের খেপিয়ে কমলকে লাঠি খেলা শিখতে যেতে রাজি নয়। তাছাড়া সরচু শ্বশুরবাড়ির লোকজন এমনিতেই ওকে আর আসতে দেবে না বলেছে। এসব শুনলে আর কোনোদিন এমুখো হতেই দেবে না। চারুলতা দেবী স্বামীকে বলেন, কমলকে যেন তিনি আর লাঠি খেলা শিখতে যাওয়ার পারমিশন না দেন। ঘরের বউ ঘরেই থাক, ওসব করে কি হবে? কি কাজে লাগবে লাঠি খেলা? আগে দেশ পরাধীন ছিল, দেশকে স্বাধীন করার জন্য অনেক মেয়েরা হাতে অস্ত্র তুলে নিয়েছিল। তখনকার কথা আলাদা ছিল, কিন্তু এখন তো সেসবের প্রয়োজন নেই। তাই কমলের আর লাঠি খেলা শিখে কাজ নেই। সবাই যখন ছিছি করছে। আবার গৃহবন্দী কমল, ভালো লাগে না কিছুতেই। কেন যে এরা বুঝতে পারে না মেয়েদেরও সব কিছু শেখা দরকার। গল্পের বইতেও মন বসছে না। কোথায় নিজেকে ফুলন দেবী ভাবতে বসেছিল, আর তার শাশুড়ি তাতে জল ঢেলে দিল। কি হতো সে যদি লাঠি খেলা শিখত? মনে মনে ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে যায় কমল। অনেকদিন পর আবার সে দুপুরবেলায় টোটো করতে বেরিয়েছে। মনটা যে ভালো নেই, বড় বাড়িতে নেই, একা একা কি করবে? বসেদের পুকুর পাড়ে কিছুক্ষণ হাঁসেদের সাঁতার কাটা দেখল। মাছেদের গায়ে দুটো ঢিল ছুড়ল। অকারণে হুসহুস করে শালিকগুলোকে তাড়িয়ে দিল। কিছুতেই যেন ভালো লাগছে না তার। গাছে বড় বড় কাঁচা আম ঝুলছে, কিন্তু কেন যেন চুরি করতে ইচ্ছে করছে না। কি হলো কমলের? পুটিটারও বিয়ে হয়ে গেল। সৌদামিনী অবশ্য কিছুদিন হলো বাপের বাড়িতে ফিরে এসেছে। কি যেন অসুখ হয়েছিল ওর বরের, তাই বর মারা যাওয়ার পর ওরা আর সৌদাকে থাকতে দেয়নি ওদের বাড়িতে, তাই সে চলে এসেছে। কিন্তু ওকে সবাই দুপুরে বেরোতে বারণ করেছে। ও তো অল্প বয়সী বিধবা, ওর উপর নাকি কাদের নজর আছে। এটা আবার কী রকম নজর বোঝে না কমল। সবাই কেন এত কঠিন করে কথা বলে, ওর মাথায় তো কিছুই ঢোকে না। ফিরেই আসছিল বাড়িতে, হঠাৎ পুকুরের ওপারে কলা গাছের ঝাড়ের মধ্যে কিসের যেন খসখস আওয়াজ শুনতে পায় কমল, সাথে নিচু স্বরে কথাবার্তাও। মনে হয় কেউ কি কাঁদছে। আর দেরি না করে ছুটে যায় কমল। দেখে রাজু সৌদামিনীর হাত ধরে টানাটানি শুরু করেছে। দেখেই মাথায় রক্ত চড়ে যায়। আচ্ছা করে দু ঘা দিয়ে রাজুকে মাটিতে ফেলে মেরে পা ভেঙে দেয় কমল। গলা চেপে ধরে মেরে ফেলতে যাচ্ছিল, সৌদামিনী ঠেকায়। কোনো মতে ছাড়া পেয়ে দৌড়ে পালায় রাজু। পুকুর ঘাটে জল নিতে এসেছিল সৌদামিনী, অপরূপ সুন্দরী সে, তাই তো সবার নজর তার দিকে। পরদিন ভোরবেলায় ব্রজেশ্বরের বাড়ির সামনে অনেক লোকজনের ভিড়, খুব চিৎকার চেঁচামেচি চলছে। এরা কি কমল যখন ছোট ছিল তখন এমন দু একবার হয়েছে। আম চুরি করতে গিয়ে ধরা পড়েছিল কমল আর সরচু। ওরা বাড়ি বয়ে এসে ঝামেলা করেছিল, কিন্তু এখন তো সরচু নেই, কমলও অনেক পরিণত হয়েছে। তাহলে আজ কেন ওরা ঝামেলা করতে এসেছে?
ভাবতে ভাবতে বেরিয়ে আসেন চারুলতা দেবী। ওনাকে দেখে রাজুর বাবা চিৎকার করে ওঠে। বলি, ঘরে বউ পুষেছ নাকি ফুলন দেবী, যাকে তাকে ধরে মারছে? আরও বেশি করে লাঠি খেলা শেখাও, এরপর ব্রজেশ্বরের মাথাটা মেরে ফাটিয়ে দেবে। দেখো আমার ছেলেটার কি হাল করেছে ওই ডাকাত বউ। এভাবে কেন বলছো কাকা? কমল মেরেছে? কিন্তু কেন? ও তো এমনি এমনি কাউকে মারবে না। এ তো আর 10 বছরের বয়স নেই। তাহলে ব্যাপারটা কি? বলেন চারুলতা দেবী। কমল, এদিকে আয়। তুই কি একটুও শান্তি দিবি না আমাকে? কি করেছিস বল আগে। দেখ তো ছেলেটার কি অবস্থা। ধমক দেন শাশুড়ি মা। কমল কি যেন বলতে যাচ্ছিল। পাশ থেকে ব্রজেশ্বরের বাবা বলেন, কমল একদম ঠিক কাজ করেছে। ও সব কথা আমাকে বলেছে, রাজুর কুকীর্তির কথা। কমলের মতো আমাদের দেশের সব মেয়েদের লাঠি খেলা শেখা উচিত, আত্মরক্ষার জন্য, এই নরপিচাসগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কাল রাজুর হাত থেকে সৌদামিনীকে বাঁচিয়ে ওর সম্মান রক্ষা করেছে কমল, আর তোমরা তার হয়ে সালিশি করতে এসেছো? ওকে আমি গ্রাম ছাড়া করে দেব। কমল আবার যাবে লাঠি খেলা শিখতে। দরকার হলে এখানেই গ্রামের সব মেয়েদের লাঠি খেলা শেখার ব্যবস্থা আমি করে দেব। আর এখনই তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে লাঠি নিয়ে তেড়ে আসছে কমল। এবার মেয়েদের উপর অত্যাচার বন্ধ হবে। এই কথা শুনে সবার আগে দৌড়ে পালায় রাজু। এবার যদি ধরে তবে প্রাণে মেরে দেবে। আজকাল কমল খুব একা হয়ে গেছে। যত বড় হচ্ছে ততই যেন ছেলে মানুষগুলো কমে যাচ্ছে। জীবন নিয়ে ভাবতে শিখেছে কমল। আগে যাদের সাথে খেলতো প্রায় সবারই বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে, কিন্তু কমলের তো এটাই শ্বশুরবাড়ি, তাই একাই থেকে গেছে। সৌদামিনী অবশ্য খেলে মাঝে মাঝে, কিন্তু সেদিনের পর ওকেও বাইরে বেরোতে দেয় না। ঘর সংসারে কোনোদিনই কমলের মন ছিল না, আর শাশুড়ি মা খুব ভালো বলে সেদিকে কখনো তাকাতে হয়নি। ব্রজেশ্বরও কখনো তাকে কোনো কাজে বাধা দেয়নি। এটা তখনকার দিনে খুব বেমানান ছিল। মেয়েদের এত স্বাধীনতা ছিল না। শুধু কমলই এই গ্রামে ছোট থেকে আছে বলেই তাকে কেউ এখানের বউ মনে করে না। আর ওর এই দস্যিপনা সবাই খুব উপভোগ করত। ছেলেদের সাথেও সমান তালে সে খেলে বেড়ায়। কিন্তু সেদিন রাজুকে মারা নিয়ে গ্রামের মানুষ দুটো দলে ভাগ হয়ে যায়। অনেকেই বলে রাজু ঠিক কাজ করেনি, এটা যেমন সত্যি, তেমনি একটা মেয়ে ছেলে হয়ে কমলেরও উচিত হয়নি রাজুর গায়ে হাত দেওয়া। কমল সবাইকে ডেকে আনতে পারত, তাই বলে এত বড় সাহস ছেলেটার মেরে পা ভেঙে দিল। তখনকার সমাজ মেয়েদের এতটা স্বাধীনতা দিতে রাজি ছিল না, যতই তারা কমলকে ভালোবাসুক না কেন। তবে কেউ কেউ তার পক্ষে ছিল। মানদা পিসি বলেন, কেন রে, কি এমন খারাপ কাজ করেছে কমল যেটা আমরা পারিনি করতে, সেটা ও করে দেখিয়েছে। আমিও তো বাল বিধবা ছিলাম, শরীরে রূপ ছিল, যৌবন ছিল, তখন ওই শকুনগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করতে কম কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে। লোক লজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারিনি, অথচ ওরা পুকুর ঘাটে ঘাপটি মেরে বসে থাকতো, ফাঁকা রাস্তা খুঁজতো। ওদের হাত থেকে বেধবা মেয়েগুলোকে বাঁচানো খুব কষ্ট ছিল। তারপর কেউ বিশ্বাস করতো না, উল্টে মেয়েদের দোষ দিত। তাই আমার মনে হয় কমল একদম ঠিক কাজ করেছে। আমাদের সাহস ছিল না, ওর অন্তত সেটা আছে। হ্যাঁ, সে তো তুমি বলবে, কমল তো তোমার পায়ে তেল মালিশ করে দেয়, পুকুর থেকে জল তুলে দেয়, তুমি তো ওর পক্ষে কথা বলবে। যদি দেখতে একবার রাজুকে, পাটা একেবারে ভেঙে দিয়েছে। মেয়ে মানুষের এত তেজ কিন্তু ভালো না। ও শাশুড়ি ভালো বলে কিছু বলে না। আমার ঘরের বউ হলে এক কাপড়ে বের করে দিতাম, বলে মালতীর মা। শুধু তো পা ভেঙেছি, এরপর এমন অসভ্যতামি করতে দেখলে গলাটাই নামিয়ে দেব, বলে কমল। কখন যে পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি। এ তোর বড় বাড়াবাড়ি কমল। শ্বশুরবাড়িতে তোকে কিছু বলে না বলে তুই যা ইচ্ছা তাই করবি। শুনেছি তোর জন্য নাকি সরজুকে এ বাড়িতে আসতে দেয় না। এসব শুনলে তো কোনোদিন আর এমুখও হতে দেবে না। তবুও তোর শাশুড়ির কোনো হুঁশ নেই। কি দিয়ে বশ করলি রে শাশুড়িকে? আমাদের একটু বল, আমরাও করি, বলে ব্যঙ্গের হাসি হাসি সুলেখা বৌদি। শুধু শাশুড়ি না, শ্বশুরকেও বশ করেছে। আর ব্রজেশ্বরের কথা তো ছেড়েই দিলাম, বিয়েটাই করতে দিল না এই মেয়ে। মিটি মিটি হাসি আর বলে টুম্পাদি। আচ্ছা টুম্পাদি,
এই যে তোমার বর তোমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে, তোমার সতীন এনে দিয়েছে, তোমার ভালো লাগে? তুমি তো সেই কবে থেকে বাপের বাড়িতে পড়ে আছো, তোমাকে তো নিয়েও যাচ্ছে না। আচ্ছা, তোমার কখনোই মনে হয় না ওরা মানে পুরুষ মানুষ মেয়েদের যোগ্য সম্মান দেয় না? এই তো সেদিন যখন সন্ধেবেলায় টুকুমাসির বাড়ির থেকে ফিরছিলে, তখন রাস্তায় ওই লোকটা তোমার পিছু নিয়েছিল। তো ও যদি তোমার কোনো ক্ষতি করে দিত তাহলেও তুমি একথা বলতে? তোমার ইচ্ছা হয় না স্বামীর কাছে ফিরে যেতে? বলে কমল। মেয়েদের আবার যোগ্য সম্মান, এসব কি বলছিস কমল? দু পাতা বই পড়েই একেবারে আধুনিক হয়ে গেলি নাকি? খেতে দেয়, পড়তে দেয়, বছরে 4টে নতুন শাড়ি দেয়, আবারও এই তো সেদিন নতুন বইয়ের সাথে আমাকেও একটা কানের দুল দিয়েছে। আর কি চাই রে? আমার তো ছেলে মেয়ে হলো না, তাই তিনি আবার বিয়ে করেছেন। এর সাথে সম্মানের কি সম্পর্ক বাবা বুঝি না, বলে মুখ ব্যাখায় টুম্পা দি। হায় রে পোড়া কপাল, এদের আমি কি করে বোঝাই যে শাড়ি জামা গয়নার মধ্যে সম্মান লুকিয়ে থাকে না। উনি আবার বিয়ে করে তোমাকে চরম অসম্মান করেছেন, তোমাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। মেয়ে মানেই এদের হাতের পুতুল, যা ইচ্ছা করা যায়। কবে মেয়েরা বুঝবে কে জানে। অবশ্য কমলের জীবনেও এমন ঘটনা ঘটতে চলেছিল। এমন সময় হাঁপাতে হাঁপাতে পটলা এসে হাজির হয়। ওর ভালো নাম বিনয়, কিন্তু সবাই পটলা বলেই ডাকে। পটলা মোড়ল কাকার ছোট ছেলে, পড়াশোনা করার খুব ইচ্ছা, এবার ম্যাট্রিক পাশ করেছে। কিন্তু মোড়ল কাকা বলেছেন আর পড়াশোনার দরকার নেই, এখন গ্রামে এসে যেন চাষবাস করে সংসারের হাল ধরে। কিন্তু পটলের ইচ্ছা আরও পড়াশোনা করার। কি হয়েছে পটল, এমন হাঁপাচ্ছিস কেন? কথা আছে কমলদি, ওদিকে চলো, এখানে বলা যাবে না, বলে হাত ধরে টেনে নিয়ে যায়। না, কমল আর শোধরাবে না। দেখ পাড়ার ছেলেগুলো ওর পেছনে কেমন দিদি দিদি বলে ঘুরঘুর করে। সত্যি মেয়েটা পারেও বটে। কি হয়েছে রে পটল, এমনভাবে টেনে আনলি কেন? সবাই কি ভাবলো বলতো? বলে কমল। ধুর, তুমি ওদের কথা বাদ দাও তো, ওরা তো ওই রকম। বলে মুখ কাচুমাচু করে বলে, বাবা বলেছে আমাকে আর পড়তে দেবে না, টাকা পয়সা দেবে না, কিন্তু আমি আরও পড়তে চাই। তুমি একটু বাবাকে বলবে, বাবা তো তোমাকে ভালোবাসে। বলে কমল। হ্যাঁ ভালোবাসে ঠিকই, কিন্তু পড়ার জন্য টাকা দেবে না এটা নিশ্চিত। আর আমার কাছেও তো কোনো টাকা পয়সা নেই, তোকে কিভাবে সাহায্য করি বলতো? পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তোর কি করি বলতো? ভাবতে থাকে কমল। এদিকে পটল তো প্রায় কাঁদো কাঁদো অবস্থা, অনেকগুলো টাকার দরকার, বাবা না দিলে কোথায় পাবে? আচ্ছা শোনো কমলদি, আমরা যদি একটা প্ল্যান করি তাহলে কেমন হয়? ধরো বাবার টাকা পয়সা যদি ডাকাতি হয়ে যায়। বলে পটল। মানে? অবাক হয় কমল। এই ধরো রাতের বেলায় আমাদের বাড়িতে ডাকাত পড়ল, শুনেছি এমন নাকি অনেক হতো আগে, আর তুমি তো লাঠি খেলা জানো, পারবে না এটুকু করতে? বলে পটল। কি বলছিস তুই, এটা অন্যায়, ধরা পড়লে আর বেঁচে থাকতে হবে না, এসব বলিস না, দেখি অন্য কি উপায় আছে কি না। বলে কমল। অন্য কোনো উপায় নেই, একবার ভেবে দেখো, ব্রিটিশ আমলে দেশকে স্বাধীন করার জন্য এমন ডাকাতি অনেকেই করেছেন, ভালো কাজের জন্য করলে কোনো দোষ হয় না। বলে পটল। তাই বলে নিজের ঘরে চুরি করবি? পরদিন সকলেই কমলের শাশুড়ি আর মার হাঁকটাকে ঘুম ভাঙে সবার। ব্রজেশ্বর কাজের জন্য বাইরে গেছে, তাই কমল একাই থাকে এখন রাতে। হাঁকডাকে বাইরে বেরিয়ে আসে কমল। শাশুড়ি মা বলেন, জানিস কাল মোড়ল কাকার বাড়িতে ডাকাত পড়েছিল, এইসব উপদ্রব তো বহু বছর ছিল না, কি জানি এরা আবার কোথা থেকে এলো। শুনেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে সোনাদানা কিছু নেয়নি, কারো কোনো ক্ষতিও করেনি, শুধু কিছু নগদ টাকা নিয়েছে, ভাগ্যিস কারো কোনো ক্ষতি করেনি। এবার যদি আমাদের বাড়িতে আসে? ভয়ে ভয়ে বলেন চারুলতা দেবী। না না না, আমাদের বাড়িতে ডাকাত আসবে না, তুমি নিশ্চিন্তে থাকো। হঠাৎ বলে ওঠে কমল। কেন রে, ডাকাত আসবে না কেন? আরে ওদের সর্দার নাকি একটা মেয়ে, ভেবে দেখো কি সাহস, আসতেও পারে। তোর ওই লাঠি খেলায় কোনো কাজ হবে না, বুঝলি, এরা হলে ডাকাত। আরে ওটা তো না, এ কি করছিস, এসব বলা যাবে না। আসলে সেদিন পটলের কলেজের টাকা জোগাড় করতে গিয়ে মোড়ল কাকাকে এইটুকু ভয় দেখাতেই হয়েছে, না হলে একটি ভালো ছেলের টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যেত।
তাই শ্বশুরের সাথে পরামর্শ করে মিথ্যা ডাকাতির নাটক করে কমল। পটল আরও কয়েকজন মিলে মোড়ল কাকাকে ভয়ে দেখায়। এদিকে পটল ঘরে ঢুকে তার প্রয়োজনীয় টাকা নিয়ে পালায়। তবে ডাকাত রানীর ছদ্মবেশে কমলকে বেশ মানিয়েছিল। এভাবেই কমল সবার পাশে দাঁড়াতে চেষ্টা করে, অন্যায় দেখলে একেবারে ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে আরও 5টি বছর কেটে গেল। কমল এখন আর ছেলে মানুষ নয়, বেশ পরিণত। পাড়ায় তার বেশ সুনাম হয়েছে, সবার উপকার করছে কমল। কিন্তু নিজের দিকে আর তার তাকানোর সময় হলো না। আজও কমলের কোল আলো করে এলো না কোনো বংশধর। সবাই তাকে ভালোবাসলো বাজা বলতে, কিন্তু কেউ ছাড়ে না। মনে ভীষণ কষ্ট হয়, তবুও মনের কথা মনে লুকিয়ে রেখে হাসি মুখেই ঘুরে বেড়ায় কমল। আজ বাড়িতে মহা ধুমধাম। অনেক দিন পর সরজু আজ এসেছে তার বাপের বাড়িতে। প্রিয় বন্ধু সখী কমলের সাথে আবার সুখ দুঃখ ভাগ করে নেবে। আজ যে সে মা হতে চলেছে, তাই স্বাদের অনুষ্ঠানের জন্য সরজুর শাশুড়ি তাই এখানে আসার অনুমতি দিয়েছে। সবাই খুব খুশি, কিন্তু সকাল থেকে কমলকে কোথাও পাওয়া যাচ্ছে না। আবার কোথায় গেল মেয়েটা?